গুড মর্নিং সবাইকে। দেখো তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে সেকেন্ড ক্লাসে আমি এই সেকেন্ড পার্টটা করাবো, নাম্বার সিস্টেমস অ্যান্ড লজিক গেটস। এই পার্টটার মধ্যে যেটুকু সিলেবাসে আছে ওইটুকুই করাবো। কিভাবে এই যে চারটে নাম্বার সিস্টেম আছে সেইগুলোর মধ্যে কিভাবে কনভার্সন করা হয় সেইটা তোমাদের আছে শুধু, আর কিছু লজিক গেট আছে, আর কিছু বুলিয়ান অ্যালজেব্রার সূত্র আছে। ওইগুলো একটু তোমাদেরকে আজকের ক্লাসে করিয়ে দেব। তো দেখো নাম্বার সিস্টেম কি হয়, কেন নাম্বার সিস্টেমটা প্রয়োজন হয়, কারণ কম্পিউটারে বাইনারিতে কাজ হয় 0 আর 1 দিয়ে। তো সেই জন্যে নর্মাল নাম্বার সিস্টেমকে 0-1-এ কনভার্ট করতে হয়। তো ডেসিমেল নাম্বার সিস্টেম যেটা আছে সেটার বেস বা রেডিক্স আমরা বলি 10। কেন বলি? কারণ ডেসিমেলে 10টা সংখ্যা আছে। কত থেকে কত আছে? 0 থেকে 9। ঠিক আছে, মানে এই 10টা সংখ্যা আমরা নিজেরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। সেই জন্যে ডেসিমেলের বেস বা রেডিক্স বলা হয় 10। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 357। সংখ্যাটা কিভাবে ডেসিমেলে লেখা হয় দেখো, এর সঙ্গে যেহেতু ডেসিমেলের বেস হচ্ছে 10, এর সঙ্গে 10-এর পাওয়ার গুণ হয় ডান দিক থেকে। তার মানে 10⁻0 ইন্টু 7, 10⁻1 ইন্টু 5, 10⁻2 ইন্টু 3। এবার এটাকে ক্যালকুলেট করো, দেখো 357 পাবে। ঠিক যেভাবে ডেসিমেল নাম্বারকে আমরা মানে ক্যালকুলেট করি, একই পদ্ধতিতে অন্যান্য নাম্বারকেও ডেসিমেলে যখন আমরা কনভার্ট করি এই পদ্ধতিতেই ক্যালকুলেট করি। যেমন ধরো বাইনারি নাম্বার যদি দেখি, তো বাইনারি নাম্বারের বেস কত? 2। কারণ কি না, এখানে দুটো নাম্বার আছে 0 আর 1। ঠিক আছে, তাহলে ধরে নাও আমি একটা সংখ্যা নিলাম 1011। 1011 নিলে এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, কিভাবে করব? যেভাবে ডেসিমেল সংখ্যাটাকে ভাঙলাম সেভাবেই করব। তার মানে প্রত্যেকটা সংখ্যা লিখব এবং ডান দিক থেকে যেভাবে আগেরবার 10-এর পাওয়ার গুণ করছিলাম, যেহেতু বাইনারির বেস 2, তাহলে এবার 2-এর পাওয়ার গুণ করব। তার মানে ডান দিক থেকে কি হবে? 2⁻0, 2⁻1, 2⁻2, 2⁻3। এটা যদি যোগ করি তাহলে যে সংখ্যাটা আসবে এটা হলো এই যে 1011 আছে এইটার সমতুল্য ডেসিমেল সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, একই রকম একই সেম পদ্ধতিতে আমরা অক্টাল নাম্বার সিস্টেমকেও ডেসিমেলে কনভার্ট করতে পারবো। অক্টালে কটা সংখ্যা আছে? 8টা। তার মানে 0 থেকে শুরু করে 7 অব্দি আছে। তাহলে ধরে নাও একটা সংখ্যা আছে 725। এটাকে যদি ডেসিমেলে আবার আনতে চাই তাহলে কি করব? ডান দিকে 5-এর সঙ্গে 8⁻0, তার আগেরটা 8⁻1, 8⁻2, এইভাবে গুণ করব। এবং দেখো 469 এটা হলো 725-এর ডেসিমেল ভ্যালু। আবার একই রকম হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও তাই করব। হেক্সাডেসিমেলে টোটাল 16টা সংখ্যা আছে। তো 16টা সংখ্যার মধ্যে 0 থেকে 9 তো নর্মাল, আর 10, 11, 12, 13, 14, 15-কে কি লেখা হয়? ABCDEF লেখা হয়। এ দেখো আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এইবার হেক্সাডেসিমেল কোনো একটা সংখ্যা ধরো আছে 2A। এটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই, একই পদ্ধতি। ডান দিকে এর সঙ্গে 16⁻0 গুণ হবে, আর 2-এর সঙ্গে 16⁻1 গুণ হবে। তার মানে কত হবে? 32 + 10 = 42। তার মানে আমি এতক্ষণ যেগুলো করালাম এগুলো হচ্ছে বিভিন্ন নাম্বার সিস্টেম থেকে কিভাবে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে আসতে পারি সেইগুলো। এইবার যদি আমরা উল্টোটা করি, মানে কোনো একটা ডেসিমেল সংখ্যাকে নিয়ে যেতে চাই বাইনারিতে, তাহলে কি করব? ধরো 25 আছে, 25-কে 2 দিয়ে আমরা ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে 12, আর রিমাইন্ডার মানে ভাগশেষ, ভাগশেষ হবে 1। আচ্ছা, এরপর আমরা কি করব? ওই 12-কে আবার 2 দিয়ে ভাগ, ভাগফল কত হবে? 6, ভাগশেষ 0। এইভাবে আমরা ভাগ করতে থাকবো, একদম 1 অবধি করব। এবং এককে যখন 2 দিয়ে ভাগ করব তখন ভাগফল কত হবে? 0, এবং ভাগশেষ থাকবে 1। এইবার এই নিচের থেকে ওপর দিকে রিমাইন্ডারগুলিকে লিখে দেব।
রিমাইন্ডার মানে এই যেগুলো ভাগশেষ আছে সেগুলো। তাহলে সেগুলোকে লিখলে কত হবে দেখো 11001। তাহলে এইটা হলো আমার আউটপুট। ঠিক আছে, তো তোমরা এটাকে যদি একটু লিখে দেখতে চাও তাহলে সেটাও দেখা যেতে পারে। ধরো আমরা একটা সংখ্যা নিলাম 25, যেটা আমি করলাম একটু আগে, সেটাই করছি। এবার দেখো এটাকে আমরা কিভাবে কনভার্ট করব বাইনারিতে। প্রথমে কি করছিলাম, 2 দিয়ে ভাগ করছিলাম, এটা ভাগ ফল আসছিল, আর যেটা ভাগ শেষ থাকছিল সেটাকে আমি ডান দিকে লিখে দিচ্ছি। এইবার আমরা কি করব, 12কে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে নেক্সট কত পাবো 6। আর এবার কিন্তু ভাগ শেষ কিছু থাকবে না, তার মানে পাবো কত 0। আবার একই কাজ করব, রিপিট করব। এবার কত হবে 3 আর 0। নিশ্চয়ই ভাগফল আর ভাগশেষ ব্যাপারটা বুঝতে পারছো, আমি একটু আগে লিখেও দেখিয়েছি তোমাদেরকে। এইবার হচ্ছে ভাগফল 1, ভাগশেষ 1। এবার দেখো এইটাকেও কিন্তু আমি ভাগ করছি এবং ভাগফল কত পাচ্ছি 0, ভাগশেষ পাচ্ছি 1। আর তো ভাগ হবে না যেহেতু ভাগফলটা 0 হয়ে গেছে। এবার উল্টো দিক থেকে সংখ্যাটাকে আমি বাইনারিতে লিখে দেবো। মানে বাইনারিতে লিখতে গেলে আউটপুট হবে ভাগফল গুলো না, ভাগশেষগুলো, মানে 11001। আউটপুট কি হবে 11001। এইভাবে অ্যারো দিয়েও আমরা করে থাকি। তো দেখো এখানে আউটপুট এসছে 11001। সেম প্রসেস, একদম সেম প্রসেসে আমরা ডেসিমেল থেকে অক্টালেও কনভার্ট করতে পারবো। কিন্তু যেখানে আমরা 2 দিয়ে ভাগ করছিলাম, এবার আমরা 2 দিয়ে না করে 8 দিয়ে ভাগ করব। কেন? কারণ অক্টালের বেস বা রেডিক্স হচ্ছে 8। তাহলে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত 8, ভাগশেষ 1। একই রকম ভাবে সেকেন্ড টাইম যখন করব তখন ভাগফল 1, ভাগশেষ 0। তারপরের বার যখন করব ভাগফল 0, ভাগশেষ 1। তার মানে সংখ্যাটাকে অক্টালে লিখলে কত হবে 101। এটা কনভার্ট করার প্রসেসটা কিন্তু একদম সেম, মানে এখানে যেভাবে কনভার্ট করেছি ঠিক সেইভাবেই কনভার্ট করব অক্টালের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এইবার ধরো এখানে যদি আমরা পরেরটা দেখি, মানে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাই, তাহলে সেম প্রসেস, খালি 8-এর জায়গায় হয়ে যাবে 16। ধরো এখানে একটা সংখ্যা আছে 45, 16 দিয়ে ভাগ করলাম 2, 13। এবার 0, 2। তাহলে আমার উল্টো অর্ডারে লিখতে হবে রেজাল্টটাকে। তাহলে লিখবো কত 2, আর 13 তো লিখবো না, হেক্সাডেসিমেলে 13 হয় না, 13-র বদলে লিখবো কত ডি। তাহলে এইটা হলো হেক্সাডেসিমেল নাম্বার। তাহলে এইভাবে আমরা ডেসিমেল থেকে অন্য নাম্বার সিস্টেমে যাব বা অন্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে ফিরে আসবো। এটা হলো প্রসেস। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তোমাদেরকে দেখো একটু লক্ষ্য করে, তোমাদের যে সিলেবাস সেখানে তোমাদের কিন্তু শুধু কনভার্সন গুলো আছে, কিন্তু মানে জাস্ট ছুঁয়ে গেছে। সেই জন্য আমি তোমাদেরকে করাচ্ছি এমন ভাবে যাতে মোটামুটি পার্টগুলো সম্পর্কে আইডিয়া থাকে এবং সলভ করতে পারো। আচ্ছা, পরেরটা হচ্ছে লজিক গেট আছে। তো লজিক গেটের মধ্যে তোমাদের দেখো সিলেবাসে 4টে গেট দেওয়া হয়েছে, 3টে বেসিক গেট দেওয়া হয়েছে, একটা হলো অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেটের ক্ষেত্রে এইরকম ভাবে বুলিয়ান অ্যালজেব্রার যে এক্সপ্রেশন হয় অ্যান্ড গেটের, এইটা হলো আউটপুট, আর এইটা হলো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে এটাকে যদি, মানে এই গেটে ইনপুট কি দিলে আউটপুট কি পাওয়া যায় সেটাকে বলে ট্রুথ টেবিল। দেখো এখানে ট্রুথ টেবিলটা লেখা আছে। তো কিভাবে আমরা অ্যান্ড গেট আঁকি সেটা আমি করছি, একটু দেখো। এখানে অ্যান্ড গেট আঁকার পদ্ধতি হচ্ছে এটা। ধরে নাও দুটো সিগন্যালকে আমরা একটা গেটের মধ্যে পাঠালাম। তো অ্যান্ড গেটের আকৃতি হচ্ছে ডি এর মতো। তো যখন আমরা অ্যান্ড গেট লিখবো বা আঁকবো তখন আমাদেরকে এইভাবে ছবি আঁকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। এবং এই গেটে কি ইনপুট দেব, ধরো আমি এ দিলাম এবং
আরেকটা ইনপুট দিলাম বি, তাহলে সেক্ষেত্রে অ্যান্ড গেটে যেটা আউটপুট হয়, অ্যান্ড গেটের আউটপুট এখান থেকে লেখা হয়। তো আউটপুটে আমরা কি পাই, আমরা আউটপুটে এই দুটো গেটের যে রেজাল্ট পাই, মানে হচ্ছে এ ডট বি, এইটা আমরা আউটপুটে পাই। তো এই যে ছবিটা আমি আঁকলাম অ্যান্ড গেটের, এই ছবিটাকে আমরা কোথায় রাখবো, যেখানে তোমাদের যেখানে এক্সপ্রেশন লেখা আছে এই জায়গাটাতে আমি অ্যান্ড গেটের ছবিটাকেও রাখছি। মানে তোমরা যখন লিখবে তখন কি কি লিখবে, অ্যান্ড গেটের ছবিটাও লিখবে, এক্সপ্রেশনটাও লিখবে, প্লাস এই যে ট্রুথ টেবিলটা লিখবে। ট্রুথ টেবিল মানে হলো যে ইনপুটে কি দিলে আউটপুটে কি পাবো। তো ইনপুটে দেখো এ আর বি বলে দুটো ভ্যালু দিয়েছি, যেহেতু কম্পিউটার সার্কিট তাহলে 0 আর 1 ছাড়া কিছু দেওয়া যাবে না। তাহলে কি কি কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 আর 1, এই 4 রকম কম্বিনেশনে অ্যান্ড গেটে আউটপুট কি পাবো, দেখো 3টে 0 পাবো আর 1 পাবো যদি দুটোই 1 থাকে। দেখো একটু লক্ষ্য করে দেখো, এটা যে এক্সপ্রেশন আছে এ ডট বি, এর আউটপুটটা কিন্তু অলমোস্ট সেই রকমই, কিন্তু তাই বলে তোমরা মনে করো না যে এ আর বি গুণ করে এটা আসছে। এটা অ্যাকচুয়ালি লজিক্যাল এরিথমেটিক, তার মানে এটার মধ্যে একটা লজিক্যাল সম্পর্ক আছে, সেই লজিক ডিফাইন করার মাধ্যমে এটা আসছে। ঠিক আছে, আচ্ছা পরেরটা হলো অর গেট। তো অর গেটের চিত্রটা কেমন, অর গেটের চিত্রটা হলো যেরকম ভাবে অ্যান্ড গেটটা আঁকলাম অনেকটাই সেরকম, খালি তফাৎ হলো অর গেটের ক্ষেত্রে এই যে শুরুর জায়গাটা, এই জায়গাটাকে আমরা এরকম স্ট্রেট লাইন রাখবো। অর গেটের ক্ষেত্রে কি করব, এই জায়গাটাকেও আমরা এরকম কার্ভ করব। ঠিক আছে, বাকি একদম সব সেম, বাকি সেম যেভাবে ইনপুট দিয়েছিলাম সেভাবেই দেব, কিন্তু আউটপুট আলাদা হবে। এটার আউটপুট এ ডট বি হবে না, এটার আউটপুট হবে এ প্লাস বি। তাহলে এখানে আমি আউটপুটে কি পাবো, এ প্লাস বি পাবো, এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের অর গেটের চিত্র, বুঝতে পারলে? তো অর গেটের ট্রুথ টেবিলও এখানে করা আছে, দেখতে পাচ্ছ। এখানে একসঙ্গে এইভাবে করতে হবে, ট্রুথ টেবিলটা এরকম দেখতে হবে। তার মানে প্রথমটা 0 পাবো, দুটো 0 থাকলে, বাকি সব ক্ষেত্রে 1 পাবো অর গেটের আউটপুট। আর নট গেটের ক্ষেত্রে কি হবে, নট গেট হচ্ছে খুব ছোট একটা গেট যেখানে একটাই ইনপুট দেওয়া যায়। সেখানে কি হয়, সেখানে যেটা দেওয়া হয় ইনপুটে তার ঠিক কমপ্লিমেন্টটাকে আমরা আউটপুটে পাই। মানে ধরো একটা নট গেট আঁকছি, এরকম একটা ইনপুট দিলাম এ বলে, এবং তার যে আউটপুটটা পাবো আমরা, সেই আউটপুটটা দেখতে হবে এরকম, খুব ছোট আকার হয় নট গেটের, এবং এর মুখের কাছটা একটা ইনভার্টার মতন চিহ্ন থাকে, দিয়ে এইখানে আউটপুট বেরোয়। এবার যে যদি আমরা এ দিয়ে থাকি ইনপুটে, তো আউটপুটে যেটা পাবো সেটা হলো এ বার। এ বার মানে হচ্ছে এ যেটা হবে তার কমপ্লিমেন্ট। এইটা হলো আমাদের নট গেট, বুঝতে পারলে? তো কমপ্লিমেন্ট জিনিসটাকে যদি আমরা ট্রুথ টেবিলে দেখতে যাই তাহলে কেমন দেখতে পাবো, তাহলে দেখতে পাবো যে দেখো ইনপুটে 0 দিলে আউটপুটে 1 পাই, ইনপুটে 1 দিলে আউটপুটে 0 পাই। এইভাবে আমরা নট গেটের আউটপুট পাই। ঠিক আছে, আচ্ছা এবার কি আছে, এক্সঅর গেট। তো এক্সঅর গেট আরেকটি গেট তোমাদের দিয়েছে, এক্সঅর অব্দি সিলেবাসে আছে, দেখো লাস্ট গেট আছে এক্সঅর, ইভেন এক্স নর গেটটাও তোমাদেরকে দেওয়া হয় সিলেবাসে। তো এক্সঅর গেট মানে হচ্ছে আরেকটা গেট আছে, যে গেটটা অলমোস্ট অর গেটের মতনই দেখতে, কিন্তু একটু স্লাইট আলাদা চিত্র আর কি। মানে এক্ষেত্রে এটা বেসিক গেট নয়, এটা মনে রাখতে হবে। অর এক্সঅর গেট কিন্তু কোনো বেসিক গেট না। এক্সঅর গেটের ক্ষেত্রে কি হয়, এরকম একটা দাগ থাকে এবং সেইটাকে কার্ভ করে এইখানে গেটটা থাকে। এইটা হচ্ছে আমাদের এক্সঅর গেটের চিত্র, বুঝতে পারছো? এবার এই গেটে ইনপুটে এ আর বি দিলে কি হয়,
একটা যদি এ থাকে একটা যদি বি থাকে, তো আউটপুটে আমরা কি পাবো, একটা পাবো এ বার বি প্লাস এ বি বার, এইটা আমরা এক্সঅর গেটের আউটপুটে পাবো। তো এর ফলে কি হয়, এক্সঅর গেটের যে আউটপুটটা পাচ্ছি আমরা সেই আউটপুটের এক্সপ্রেশনটা এখানে দেখো, এ একটা এক্সঅরের সাইন হচ্ছে প্লাস দিয়ে গোল করা, তো এইভাবে লেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা হচ্ছে এইটা, মানে এ বার বি প্লাস এ বি বার। তো এটার আউটপুটে আমরা এটা পাবো, প্রথমটা 0, মাঝখানে দুটো 1 আর শেষেরটা 0। তো এটাকে আমরা বলছি হচ্ছে ট্রুথ টেবিল, বুঝতে পারছো? তো 3 রকম গেট, টোটাল 4 রকম গেট তোমরা পড়ছো। একটা বললাম যে নট গেট, এখানে পড়লে অর গেট, তারপর প্রথমটা পড়েছিলে অ্যান্ড গেট, অ্যান্ড অর নট আর এক্সঅর, 4 রকম গেট তোমরা পড়লে। এইবার এই 4টে গেট সম্পর্কে তোমাদের এই ট্রুথ টেবিলটা মনে রাখতে হবে, আর এই ছবিগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো থেকে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন হয়তো আসতে পারে, যেহেতু সিলেবাসে ডাইরেক্ট উল্লেখ করা আছে, হয়তো এইগুলো দিয়েই প্রশ্ন থাকবে। আর বুলিয়ান অ্যালজেব্রার কিছু ল বলেছে, সেই ল মানে হচ্ছে প্রধান যে সূত্রগুলো, যেমন আইডেন্টিটি ল, দেখো আমি লিখে দিয়েছি, যেগুলো প্রধান প্রধান সূত্র আছে এখানে লিখে দিয়েছি। নাল ল বা আইডেন্টিটি ল এর মধ্যেও এটাই পড়ো, এটাও পড়ে, মানে যেটা নাল ল আছে। আইডেম্পোটেন্ট এই দুটো, কমপ্লিমেন্ট ল এইটা, ডাবল ইনভার্সন বা ডাবল নিগেশন ল এইটা, মানে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হলে সেটাকে ওইটাই, ওই রাশিটাই লেখা হয়। কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল আর ডিস্ট্রিবিউটিভ ল, এই 3টে ল খুব ইম্পর্টেন্ট। কি আসবে তোমাদের, ডাইরেক্ট প্রশ্ন থাকবে, একটা ল লিখে বলা হবে এটা কি ধরনের ল, অথবা একটা ল অ্যাসোসিয়েটিভ ল বলে 3টে উদাহরণ থাকবে। এটা অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে, মুখস্থ করতে হবে। লগুলো প্রত্যেকে খাতায় লিখে নেবে, কারণ তোমাদের অঙ্ক সিলেবাসে লেখা নেই, লগুলো ডাইরেক্ট লেখা আছে, তাহলে লগুলোকে তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, বুঝতে পারছো? তোমাদেরকে অ্যাকচুয়ালি ছুঁয়ে ছুঁয়ে গেছে, সব জিনিস করায়নি। আর এই হচ্ছে আমাদের মোটামুটি, দেখো যে কটা তোমার ছিল তোমাদের এই অংশে। আর এখানে একটা বলেছে এক্সাম্পল অফ এ স্মল লজিক সার্কিট কন্টেনিং অ্যান্ড অর অ্যান্ড নট গেট, মানে এই 3টে গেট দিয়ে একটা সার্কিট তৈরি করার জন্য তোমাদেরকে বলেছে। তো কিরকম সার্কিট আমরা তৈরি করতে পারি, দেখো একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও তোমাকে একটা এক্সপ্রেশন দেয়া হয়েছে, ওই যেটা এক্সঅর গেট আছে আমি ওটাই আঁকছি, এ বার বি প্লাস এ বি বার। এবার এইটা ছবি আঁকতে গেলে প্রথম কাজ কি করতে হবে, যে কটা আলফাবেট আছে, যেমন এ আর বি আছে ক্ষেত্রে, সেই কটা দাগ তোমাকে টানতে হবে। এটা এ নিলাম, এটা বি নিলাম, তো দুটোর জন্য দুটো আলাদা দাগ টেনে দিলাম। প্রথমে এ থেকে একটা দাগ টানবো, লাইন দিয়ে টানলে ভালো হবে, এ থেকে একটা দাগ টানবো, তারপর বি থেকে একটা দাগ টানবো। এবার দেখতে হবে সিঙ্গেল বার কোন কোন রাশির মাথায় আছে। দেখো এ বারও আছে, বি বারও আছে, তাহলে এবার আমার এ বারের একটা দাগ হবে, মানে এখান থেকে একটা এরকম দাগ বেরোবে, যেখানে আমি একটা নট গেট করে দেবো, এখানে একটা নট গেট দেব এরকম, এবং এই নট গেট দিয়ে নিচের দিকে একটা দাগ টেনবো। তাহলে এইটা হয়ে গেল। দেখো যেহেতু নট গেট, তাহলে নট গেটের মধ্যে দিয়ে যদি কোনো দাগ বেরোয়, তাহলে সেটা কি হবে, এ বারের দাগ। একই রকম ভাবে বি বারের ক্ষেত্রেও তাই হবে, তার মানে এখান দিয়ে একটা দাগ বেরোবে এবং এখানে একটা নট গেট করে দেবো, এবং এই দাগটা যখন নিচে যাবে তখন এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে বি বার। এবার দেখো তোমাদের, এবার খুব সোজা, এ বি মানে এ বার বি এ আর প্লাস এ বি বার, এই টোটাল রাশিটাকে যদি আমি এরকম ধরি 2.3 প্লাস 4.5, এরকম ভাবে যদি ভাবি, তাহলে কি করব, যেভাবে আমরা সরল করি সেভাবে ক্যালকুলেট করব।
কি করব, প্রথমে এ বার আর বি কে গুণ করব। গুণ মানে অ্যান্ড গেট, এইটা এ বারের দাগ নিলাম, এটা বি বারের দাগ, এটাও নিলাম। এবার অ্যান্ড গেটকে এখানে যুক্ত করে দেবো। কিভাবে করব, এরকম একটা গেট দিয়ে দিলাম। এবার এই গেটটার যে আউটপুটটা হলো, এটা কি লেখা হলো, লিখবো, এটা হচ্ছে এ বার বি, হয়ে গেল। একই রকম ভাবে আরেকটা আছে এ বি বার। তো এ বি বারকে আউটপুট কি পাবো, এখান থেকে একটা এ নেব আর এখান থেকে একটা বি বার নেব। এই দুটোকে আরেকটা অ্যান্ড গেট দিয়ে আমরা জুড়ে দেবো। একটু কাছে হয়ে গেল, একটু দূরে হলে ভালো হতো। ঠিক আছে, আমি মুছেও দেবো, চিন্তা করো না। জুড়ে দিলাম। তাহলে এখানে যে দাগটা হলো, এই দাগটা কিসের দাগ হলো, এটা হলো এ বি বারের দাগ। এবার ফাইনালি দেখো ওই দুটোকে আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করতে গেলে কি করতে হবে, অর গেট ব্যবহার করতে হবে। তাহলে এরকম করে একটা অর গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেবো, তাহলেই আমরা ফাইনাল আউটপুট পেয়ে যাব। বুঝতে পারলে? এই দেখো, এইখানে যেটা পেলাম, এটা কি পেলাম, এটা পেলাম এ বার বি প্লাস এ বি বার। এই হচ্ছে আমাদের ছোট একটা লজিক সার্কিট। এবার এই লজিক সার্কিট আঁকতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরো, এই যে এক্সট্রা অংশ, যে কোনো দাগের ক্ষেত্রে এক্সট্রা যে অংশগুলো যেটা কাজে লাগছে না, ওটা মুছে দিতে হবে। ঠিক আছে, যেটা লাগছে না সেটাকে মুছে দাও, তাহলে জিনিসটা ভালো হবে। যেমন এই দাগটা দেখো, এই অংশটা আমার আর কোনো কাজে লাগছে না, তাহলে এই এবারের নিচের অংশটা আমি দাগ মুছে দেবো। ঠিক আছে, হয়ে গেল। আরেকটা কাজ করবে, সেটা হলো যে কোনো দাগ যখন আরেকটা দাগের উপর দিয়ে যাবে, তখন কি করবে, তখন একটা কার্ভ করে দিবে। কার্ভ, কার্ভ কিভাবে করবে দেখাচ্ছি। এখানে এটাকে তোমাদের নোটের ভেতরেই আমি রাখলাম, যাতে পরে তোমাদের দিলে তোমরা একটা উদাহরণ হিসেবে দেখতে পাও। তো এখানে একটা কাজ করবে, এই যে যে জায়গাটাতে একটা দাগ আর একটা দাগের উপর দিয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে কি করতে হয়, এরকম ভাবে আঁকতে হয়, এইভাবে আঁকতে হয়। বুঝতে পারছো? তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। তো প্রত্যেকেই আশা করবো ছবিটা কিছুটা শিখেছো। হ্যাঁ, তো এইবার তোমরা পরে যেটা করবে, সেটা হলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি এখানে দু একটা দিয়ে দিচ্ছি, যেগুলো যদি ছবি আঁকতে পারো তাহলে দেখবে, চেষ্টা করবে। যেমন আমি এক্সঅর গেটের ছবিটা এঁকে দিলাম, যেহেতু তোমাদের সিলেবাসে রয়েছে। আমি একটা দুটো এক্সারসাইজ হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বার এক্স প্লাস জেড, এইটার ছবি আঁকবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এটা ছবি আঁকবে। তো এই ছবিগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে ছোট ছোট যে সার্কিটগুলো আছে বেসিক লজিক গেট দিয়ে আঁকার, সেগুলো পারবে। বেসিক লজিক গেটে মনে রাখতে হবে, বেসিক লজিক গেটে কিন্তু নট, অ্যান্ড আর অর, এই তিনটে গেট ছাড়া আর কোনো গেট ব্যবহার করা হয় না, এটা মনে রাখতে হবে। বাকি সব গেট হচ্ছে অ্যাডভান্স গেট, মানে এই গেটগুলোর সাহায্য নিয়ে তৈরি। যেমন এক্সাম্পল হচ্ছে এক্সঅর গেট। এখনই দেখতে পেলে এক্সঅর গেটের জন্য কতগুলো বেসিক গেট ব্যবহার হয়েছে। টোটাল দেখো 5টা বেসিক গেট ব্যবহার হয়েছে। কিন্তু আমরা এক্সঅর গেটকে যখন এঁকেছিলাম, দেখো একবারে গোটা সার্কিটটাকে এঁকেছিলাম। তার মানে এই গেটটা হচ্ছে একটা শর্টকাট গেট, এটা একটা বেসিক গেট নয়। এটা বেসিক গেটের সাহায্য নিয়ে তৈরি একটা বড় গেট। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তোমাদের যে পরের পার্টটা, মানে 5 নম্বর, যেখানে নাম্বার সিস্টেম অ্যান্ড লজিক গেটস আছে, এই অংশটা গোটাটা দেখো তোমাদের এই 5 নম্বরের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর মানে নেক্সট ক্লাসে আমি কম্পিউটার নেটওয়ার্ক যেটা আছে ওইটা করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। ক্লাসগুলো অ্যাটেন্ড করো, পারলে একটু নোট আকারে লিখে নাও, দেখো ধীরে ধীরে সব বুঝতে পারবে।
ঠিক আছে, যে অংশগুলো অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে, জানাবে, সম্ভব হলে উত্তর দেব। ঠিক আছে, এইটুকুই রাখছি।